সেফটি এবং এফিকেসি স্টাডিজ ডাটা নিয়ে হাজির হয়েছি। এটি একটি অসম্ভব গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এই ধাপের সফলতার উপরই ক্লিনিক্যাল ট্রায়ালের যাওয়া বা না যাওয়া এটি নির্ভর করে। তো আজকের প্রেজেন্টেশনে আমি এই ধাপের তথ্য উপাত্ত হাজির করব আপনাদের সামনে। তো আপনাদের অনেকেরই হয়তো আগ্রহ আছে আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে, এই কারণে আমি একটু সংক্ষিপ্তভাবে আমার পরিচয় এখানে তুলে ধরছি। আমার কর্মজীবনে মোট 24 বছর আমি কাজ করছি এই ড্রাগ ডেভেলপমেন্ট এবং ডিসকভারি নিয়ে। তো এখানে আসার আগে আমি জাপানে এবং কানাডাতে দীর্ঘদিন কাজ করেছি। সেখানে আমি এইচআইভি এবং এইচএসভি এই ভাইরাস টেকনোলজি বা ভাইরাস সায়েন্স, ভ্যাকসিনোলজি এইসব নিয়ে কাজ করেছি। তার আলোকে আমরা কিন্তু এখানে এই উদ্যোগটি নিয়েছি। তো এটি হচ্ছে গতকালের আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন তার ডেটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 35 মিলিয়ন কনফার্ম ডিজিজ কেস গ্লোবালি দেখা গেছে, এবং তার ভিতরে 1 মিলিয়নের অধিক ক্যাজুয়ালিটি রিপোর্ট করা হয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখছি যে 3,67,000 বেশি কনফার্ম কেস আছে এবং 5,000-এর বেশি মানুষ মারা গেছেন। তো এটি একটি অসম্ভব রিস্কি সিচুয়েশন। আমাদের সবার সাধারণ জীবনযাপন ব্যাহত হয়েছে। এটি থেকে মুক্তির একটি মাত্র উপায়, সেটি হচ্ছে একটি সুইটেবল ভ্যাকসিন। তো তার লক্ষ্যে আমরা কাজ করছি। একটি সাধারণ প্রশ্ন থাকতে পারে, দুনিয়াতে অনেক প্রতিষ্ঠানই এই ভ্যাকসিন উন্নয়নের জন্য কাজ করছে, তাহলে বাংলাদেশের নিজস্ব ভ্যাকসিন কেন দরকার? এখানে আমরা যদি দেখি, প্রথম পয়েন্টটি গ্লোবালি 7 বিলিয়ন ডোজের বেশি মানে ভ্যাকসিন দরকার। সেখানে আমাদের সারা বিশ্বে মূলত 1.5 বিলিয়ন ডোজ পার ইয়ার তৈরি করার সক্ষমতা আছে সমস্ত ঔষধ কোম্পানি মিলে। তো তার মানে হচ্ছে আমরা যদি এই রেটে ভ্যাকসিন পেতে থাকি তাহলে কয়েক বছরের দরকার। যদিও এর মধ্যেই একটা উদ্যোগ নেওয়া হয়েছে যার মাধ্যমে এই সক্ষমতাকে দ্বিগুণ করার একটি প্রয়াস নেওয়া হয়েছে, তাও কিন্তু প্রায় 1 বছর সময় লাগবে। আগামী বছরের মাঝামাঝির আগে এই ভ্যাকসিনগুলি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এই ডোজের কথা বলছি। তারপরে আমাদের একটি নির্ভরতা আছে। আমরা সবসময় বলি যে এই ভ্যাকসিন সরবরাহ করবে, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা এবং বর্তমানে ক্রাইসিস সিচুয়েশনে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে হুর পক্ষে এই ভ্যাকসিন সামগ্রিকভাবে সরবরাহ করা খুবই দুরূহ কাজ। কারণ হচ্ছে আমরা পত্রিকাতে দেখেছি, আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, সেটি হচ্ছে মাত্র 3% জনগণকে ভ্যাকসিন পাওয়ার জন্য একটা টার্গেট করা হয়েছে। কিন্তু যে কোনো দেশেই যদি ভ্যাকসিনেশন প্রোগ্রাম সাকসেসফুল হতে হয় তাহলে ন্যূনতম 60 থেকে 70% জনগণের ভিতরে এই ইমিউনিটি তৈরি করতে হবে ভ্যাকসিনেশনের মাধ্যমে। তাহলে আমরা হুর উপর ডিপেন্ড করাটা আসলে নামমাত্র একটি প্রয়াস, এটি মোটেও সফলতার মুখ দেখবে বলে মনে করি না। আরেকটি ব্যাপার হচ্ছে কোয়ালিফাইড কোল্ড চেইন। আমরা যত ভ্যাকসিনের কথা এখন শুনছি এগুলি ম্যাক্সিমামই হচ্ছে কোল্ড চেইন ডিপেন্ডেন্ট। এর কোনো টেম্পারেচার 4 ডিগ্রি, কারো -20 ডিগ্রি, কারো -80 ডিগ্রি। তো বিদেশ থেকে ভ্যাকসিন এই কোল্ড চেইন মেনটেন করে নিয়ে আসে এখানে স্টোরেজ করে ডিস্ট্রিবিউট করা অসম্ভব দুরূহ একটি কাজ এবং অনেক ব্যয়বহুল একটি কাজ, এবং টেকনোলজিক্যালি অনেক ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমাদের নিজস্ব ভ্যাকসিন যদি থাকে বাংলাদেশে উৎপাদিত, সেটি অনেক সহজভাবে আমরা কিন্তু দেশবাসীর কাছে পৌঁছাতে পারব। আর একটি বড় রিস্কি ব্যাপার হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু কয়েক বছর দীর্ঘায়িত হতে পারে। সারা বিশ্বে একজন মানুষের শরীরেও যদি এই কোভিড-19 যে ভাইরাসটি আছে SARS-CoV-2 এটি যদি থাকে, এটি সবার ভিতরে প্রতিরোধ যদি গড়ে না উঠে তাহলে এটি আবার ছড়াতে পারে, এবং সুতরাং সেটা কিন্তু অনেক বড় আতঙ্কের বিষয়। আর
শেষ যে ব্যাপারটি আছে, আমরা অনেকেই জানি অলরেডি যে কয়েকটি ভ্যাকসিন কোম্পানি যারা ক্লিনিক্যাল ট্রায়ালে আছেন তারা বলছেন যে তাদের ভ্যাকসিনের ন্যূনতম 2টি ডোজ লাগবে। এই 2টি ডোজ যদি আমরা চিন্তা করি তাহলে এই ভ্যাকসিনের যে পরিমাণ সেটি কিন্তু 15 বিলিয়নের উপরে চলে যাবে। তো 15 বিলিয়ন ডোজ ক্যাপাসিটি মিট করা অসম্ভব কঠিন নয়, এটি অসম্ভব ব্যাপার, কমপ্লিটলি অসম্ভব ব্যাপার। সুতরাং সেক্ষেত্রে আন্তর্জাতিক কম্পিটিশনের পরিমাণও বাড়বে, আমাদের পক্ষে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা শূন্যে পরিণত হবে। সে কারণেই আমাদের আসলে নিজস্ব ভ্যাকসিন দরকার এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা বর্তমানে স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি, এটি ট্রু কোভিড-19 যে ভাইরাস SARS-CoV-2 তার একটি ছবি, এটি NIH এর সৌজন্যে পাওয়া। আমরা যদি একটু দেখি এখানে এর সারফেসে কিছু স্পাইকের মতো দেখছি আমরা। এই স্পাইকটাই হচ্ছে আসলে এই সবুজ অংশটুকু হচ্ছে সেল। এই সেলের এটা হচ্ছে হিউম্যান লাংস এপিথেলিয়াল সেল, তার সাথে ইন্টারাকশন করছে। তো এর মাধ্যমে কিন্তু এটি শরীরে প্রবেশ করে। আমি একটা ছোট্ট কার্টুনের মাধ্যমে ব্যাপারটা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। এখানে আমরা দেখছি একটা SARS-CoV-2 ভাইরাস, তার এখানে একটা প্রোটিন আছে যাকে আমরা স্পাইক প্রোটিন বলি। এর অগ্রভাগে রিসেপ্টর বাইন্ডিং একটা ডোমেন থাকে, সেটা যেই সেলগুলিতে এর রিসেপ্টর নাই সেখানে সে আক্রমণ করতে পারে না, কিন্তু যেখানে রিসেপ্টর আছে সেখানে সে বাইন্ড করে এবং পরবর্তীতে এটি সেলের ভিতরে প্রবেশ করে এবং অনেক অসংখ্য কপি তৈরি করতে থাকে। এই কপি তৈরি করার ভিতর দিয়ে সে সেলটিকে ভেঙে ফেলে এবং এই সেলটি মারা যায়। এই ভাইরাসগুলি অবমুক্ত হয় এবং অন্যান্য সেলকে আক্রমণ করতে থাকে এবং ডিজিজ প্রোগ্রেশন হয়, মানুষ মারা যায়। যদি অ্যান্টিবডি থাকে তাহলে অ্যান্টিবডিগুলি এই ভাইরাসকে খুঁজে নিয়ে এই স্পাইক প্রোটিনকে বন্ধ করে দেয়, ইনহিবিট করে দেয়, যেন সে এই রিসেপ্টরের সাথে আর ইন্টারাকশন করতে না পারে। এর ফলে আর রোগ আক্রান্ত হয় না মানুষ। আমরা যদি দেখি এখন একটি আমরা স্কিম্যাটিক দেখছি 3Dর। তো এখান থেকে যদি একটা স্পাইক প্রোটিনকে নিই, এটা হচ্ছে তার প্রোটিনের স্ট্রাকচার। এখানে একটা জিনিস আমরা অনেকেই জানি, মোস্ট প্রবলি সবাই জানি, যে ভাইরাস ক্রমাগত মিউটেশন হয়। মিউটেশন মানে তার জিনের পরিবর্তন হয়, তাতে তার ফাংশনাল যে ইউনিট প্রোটিনটা পরিবর্তিত হয়, এতে তার স্ট্রাকচার পাল্টে যায়। তো এখানে আমরা দেখি আমাদের D614G একটি মিউটেশন। আমরা যদি এটা হচ্ছে আমাদের মার্চ মাসে আমরা যখন কোভিডের প্রথম কাজ শুরু করি, তখন আমরা সারা বিশ্বের সমস্ত ডাটাবেস খুঁজে মাত্র 17টি সিকোয়েন্স পেয়েছিলাম, অর্থাৎ 17টি জীবাণুর এই মিউটেশন ছিল। এবং তখন আমরা এর বায়োইনফরমেটিক্স অ্যানালিসিস করে আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে আপনারা যদি দেখেন, এখানে ডান পাশে নিচের দিকে যে গ্রাফিক্স দেখানো হচ্ছে সেটি একটি মডেল এই স্পাইক প্রোটিনের। সেখানে D614 যেটি উপরের প্যানেলে দেখানো লাল হরফে এবং নিচে হলুদ হরফে দেখানো হচ্ছে, সেখানে আপনারা দেখলেই দেখবেন যে এখানে এই যে প্রোটিনের যে চেইনটি, এটা এখান থেকে সরে গেছে নিচের দিকে এবং এখানটাও একটু স্ট্রেইন তৈরি হয়েছে। তো এটা দেখার পরে আমাদের মনে হয়েছিল যে এটার ফাংশনাল সিগনিফিকেন্স প্রবল হবে এবং আমরা তখন এই টার্গেটকে ঠিক করে আমরা ভ্যাকসিন তৈরির কাজ শুরু করি। উল্লেখ্য, ওই সময় দুনিয়ার কেউই এই মিউটেশনটিকে কোনো টার্গেট করেননি, কারণ এটি মাত্র 17টি স্যাম্পল ছিল। কিন্তু এরপরে আমরা সেটি সিকোয়েন্স করি এবং এটা ন্যাশনাল সেন্টার অফ বায়োইনফরমেটিক্সে জমা দিই। তারপরে খুব সাম্প্রতিককালে গত মাসের 20 তারিখে স্বনামধন্য জার্নাল সেলে এই পেপারটি পাবলিশড হয়। এই পেপারটি আমাদের যে প্রেডিকশন ছিল মার্চ মাসে D614G নিয়ে, সেটিকে প্রমাণ করে এবং সেটি খুব ক্রূরভাবে প্রমাণ করে। এখানে আপনারা যদি দেখেন, গ্লোবাল ট্রানজিশন দেখানো হয়েছে। এই লাল অংশটি হচ্ছে D614 এই ভাইরাসের এবং নীল অংশটি হচ্ছে G614 ভাইরাসের।
আমরা যখন কাজ শুরু করি তখন খুব অল্প পরিমাণ ভাইরাস এই স্ট্রেনে ছিল, এই মিউটেশনের, এবং মেইন ছিল এরকম। কিন্তু ক্রমাগত সময়ের সাথে সাথে আমরা দেখছি নিজের দিন, এই জুনের কাছাকাছি এসে এটি শতকরা 98% জীবাণু এই G614 ভ্যারিয়েন্ট হিসাবে প্রমাণিত হয়। এবং আমাদের বাংলাদেশের BCSI-এরও এই ডাটাটি পান। ওনারা যতগুলি সিকোয়েন্স করেছেন তার ভিতরে ওনারা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে G614 ইন অল দ্য কেসেস, অর্থাৎ ওনাদের যতগুলি স্যাম্পল ছিল সেখানে 100% স্যাম্পলে ওনারা G614 এই মিউটেশনটি পেয়েছেন। সুতরাং বাংলাদেশেও কিন্তু এখন আর D614 ভ্যারিয়েন্টটি নাই বললেই চলে, শুধু G614 ভ্যারিয়েন্টটি আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ডাটা হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেপ্টেম্বর 29 এটি প্রকাশ হয়েছে। তো এখানে অনেক বেশি সংখ্যক ডাটা, অনেক বেশি সংখ্যক স্যাম্পল নিয়ে কাজটি করা হয়েছে, 5086 মোস্ট প্রবাবলি। তো সেখানে 100% ভাইরাস এই D614G মিউটেশন ছিল, অর্থাৎ অন্যরা যে ভ্যাকসিনের কাজ শুরু করেছিলেন তাদের ক্যান্ডিডেটের ভিতরে এই D614 ওনারা ডিজাইন করেছিলেন, কিন্তু আমরা G614 ডিজাইন নিয়ে এগিয়ে গেছি। তো এখানে একটা করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্র্যাকার, আমরা একটা গতকালের ডাটা আমরা দেখছি। এখানে মোট 66 ট্রায়াল চলছে, এর ভিতরে মোট আসলে টোটাল 44টি ক্যান্ডিডেট আছে। কিছু ক্যান্ডিডেট ফেজ 1 ফেজ 2-তে থাকার কারণে মোট সংখ্যার সাথে এই সংখ্যাটি মিলবে না। মূল ক্যান্ডিডেট মূলত 44টি, কিন্তু সারপ্রাইজিং জিনিস হচ্ছে নান অফ দেম উইথ D614G টার্গেট। তো এটি একটি বড় ব্যাপার, এবং সেজন্য আমরা এই ব্যান কোভিডকে প্রস্তাব করছি, ব্যান কোভিডকে আপনাদের সামনে হাজির করছি, আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতেছি ব্যান কোভিড। এটি আমরা আশা করছি G614G ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অধিকতর কার্যকরী হবে। এই ব্যান কোভিড নামটি দেওয়ার পিছনে কিছু যুক্তি আছে, কারণ হচ্ছে এটা প্রথম বাংলাদেশ থেকে আসা, বাংলাদেশের ব্যান, এবং এটা ব্যানিশ করতে পারবে কোভিড-19কে, সেই কারণে ব্যান। এবং এটা জাতির জনক বঙ্গবন্ধুর উদ্দেশ্যে উৎসর্গিত, ওনার নামের প্রথম 3টি অক্ষর ব্যান। এই নিয়ে আমরা ব্যান কোভিড নামটি প্রপোজ করেছি, এবং আমরা অনেক অনেক মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি এই ব্যান কোভিড নামটির জন্য। এখানে আমি আমাদের ডিজাইন এবং মলিকুলার আর্কিটেকচার দেখাচ্ছি আমাদের ভ্যাকসিনের ডিজাইনের। তো এটি আপনাদেরকে গর্বের সাথে আমরা বলতে পারি এটি আসলে আমাদের অরিজিনাল ডিজাইন, এখানে আমরা কোনো কপি করিনি। বাংলাদেশ এই ভ্যাকসিনটি আমাদের অরিজিনাল বলে দাবি করতে পারে, এটি অনেক কৃতিত্বের ব্যাপার। এবং এটা আমরা একটা mRNA ভ্যাকসিন তৈরি করেছি, এবং mRNA-কে বিশেষ প্রক্রিয়ায় আমরা একটি LNP অর্থাৎ লিপিড ন্যানো পার্টিকেল, আপনারা এখানে দেখছেন এই ছবিটি দেয়া আছে, এটি অ্যাপ্রক্সিমেটলি 85 ± 10 ন্যানোমিটার, তার মানে হচ্ছে 1 মিলিমিটারের 1 লক্ষ ভাগের 1 ভাগ, এত ছোট একটি বলের ভিতরে আমাদের এই ড্রাগ টার্গেটটি অর্থাৎ ভ্যাকসিন টার্গেটটি ঢুকানো আছে। এবং এই টেকনোলজিটি কিন্তু আপনারা দেখছেন এটি প্রোপ্রাইটারি প্রসেসিং টেকনোলজি, এটিও আমাদের নিজেদের আবিষ্কার, এটি অন্য কেউ এইভাবে করেন না, আমরা আমাদের স্বকীয়তা নিয়ে এগিয়ে এসেছি, এবং এই দুটো জিনিসই পেটেন্টেবল। এবং এটা আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের যে প্রসেসটি, এই প্রসেসটি ওয়ার্ল্ডের অন্যরাও উপকৃত হবেন এটি ব্যবহার করে। এখানে আমরা একটি ডাটা দেখাচ্ছি D614G যেটা তৈরি হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জি ভ্যারিয়েন্টটি আমরা এখানে সিকোয়েন্স করে কনফার্ম করেছি, এবং ডান পাশে উপরের দিকে আমাদের যে mRNA ডোজ তৈরি করা হয়েছে তার প্রোডাক্ট পিওর প্রোডাক্ট পেয়েছি কিনা সেটি দেখানো হয়েছে। এটি একটি HPLC ডাটা।
তো সেখানে আমরা দেখছি যে একটি মাত্র সিঙ্গেল পিক যেটি প্রমাণ করছে যে আমাদের ভ্যাকসিনটি পিওর, এবং নিচে ওই আমরা যে পার্টিকেল সাইজের কথা বলেছি যে 1,00,000 ভাগের 1 মিলিমিটারের, সেটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা সেটি দেখানো হয়েছে। এটি হচ্ছে আমাদের সেফটি ডেটার প্রথম ধাপ। এখানে আমরা লোকাল টক্সিসিটি দেখাতে চেয়েছি। বাম পাশে আমরা যে মাইস মডেলের উপর কাজ করেছি সেটি দেখানো আছে। এখানে উপরের সারিতে বিফোর ইনজেকশন, আমরা যেখানে মাইসের পা শেপ করে ইনজেকশন দেওয়া হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে বিফোর ইনজেকশন এবং আফটার ইনজেকশনের ভিতরে কোনো কিন্তু পরিবর্তন নাই, এখানে কোনো ধরনের ব্লিস্টার, রেডনেস কিছুই নেই। এবং নিচে যদি আমরা দেখি এই মাইসগুলিকে স্যাক্রিফাইস করে যেখানে আমরা ইনজেকশন দিয়েছিলাম সেটাকে আমরা মাইক্রোস্কোপে স্লাইড করে দেখেছি, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কন্ট্রোল গ্রুপ এবং প্লাসিবো গ্রুপের সাথে মাসলের কোনো পার্থক্য নেই, ওখানে কোথাও কোনো রক্ত জমাট বেঁধে নেই অথবা কোনো ইনফেকশন হয়নি। এটি প্রমাণ করছে যে আমাদের এই ভ্যাকসিনটি লোকালি কোনো টক্সিসিটি শো করছে না। এবং এখানে আমরা দেখছি যে সিস্টেমিক টক্সিসিটি, এখানে আমরা এই অ্যানিমেলগুলির টোটাল যে ব্লাড অ্যানালিসিস আছে যেটা মানুষেরও করা হয় বিভিন্ন রোগ নিয়ন্ত্রণের জন্য বা রোগ নির্ণয়ের জন্য, তো সেটি আমরা টেস্ট করেছি। এবং এখানে বিভিন্ন যে ডাটা দেখানো আছে WBC, RBC, HGB, আমরা এখানে সবগুলি দেখছি। এখানে আপনারা যদি ভালো মতো দেখেন কোথাও আপনারা ট্রিটমেন্টের আগে এবং ট্রিটমেন্টের পরে, ট্রিটমেন্টের আগে ট্রিটমেন্ট পরে কোথাও কোনো সিগনিফিকেন্ট কোনো পার্থক্য দেখবেন না। তার মানে এটি নিশ্চিত করছে যে ব্লাডেরও কোনো ধরনের টক্সিসিটি তৈরি হয়নি। এরপরে আমরা এর মেটাবলিক কোনো টক্সিসিটি আছে কিনা সেটি দেখার চেষ্টা করেছি, এবং এই ALT, AST এই দুটো জিনিস লিভার টক্সিসিটির মার্কার, এই দুটো জিনিসের কোনো রকমের ইফেক্ট আমরা দেখিনি। এবং টোটাল যে ব্লাড ইউরিয়া সেটিও আমরা দেখেছি, সেখানেও কোনো পরিবর্তন দেখিনি। সব কিছুই আদর্শ মানের ভিতরে আছে। এটি বলছে যে আমাদের ভ্যাকসিনটি প্রয়োগ করাতে এই অ্যানিমেলের উপর কোনো ধরনের টক্সিসিটি, মেটাবলিক টক্সিসিটি দেখা যায়নি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি স্লাইড, যেখানে আমরা এই আমাদের যে ভ্যাকসিন প্রয়োগ করেছি এই প্রয়োগ করার সাপেক্ষে আমাদেরকে অ্যান্টিবডি টাইটার তৈরি হয়েছে কিনা সেটি দেখানো হয়েছে। আমরা যদি এখানে দেখি যে আমরা 3টি ডোজ ইউজ করেছি কন্ট্রোলের সাপেক্ষে। ট্রিটমেন্ট 1 যেখানে 0.1 মাইক্রোগ্রাম প্রতিটা মাইসে আমরা ইনজেক্ট করেছি, এটা 1 মাইক্রোগ্রাম, এটা 10 গুণ, তার 10 মাইক্রোগ্রাম। আমরা এখানে দেখছি যে 10 মাইক্রোগ্রামে অনেক বেশি রেসপন্স আছে, কিন্তু রেসপন্সটি স্টেবল নয়। কোথাও কোনো অ্যানিমেলে বেশি আছে, কোনো অ্যানিমেলে কম আছে, কিন্তু 1 মাইক্রোগ্রামে কমপ্লিটলি একটা কনফিডেন্ট লেভেলের ভিতরে স্টেবল এক্সপ্রেশন দিয়ে যাচ্ছে টাইটারটি। সুতরাং আমরা মনে করছি এই টাইটারটি, এই ডোজের ইনজেকশনটি অধিকতর কার্যকরী হবে এবং নিরাপদ হবে। এখানে একটা মজার জিনিস দেখি আমরা, এখানে মডার্নার যে ডাটা সেই ডাটাকে এখানে দেখানো হচ্ছে কম্পারিজন হিসাবে, কারণ ওনাদের টেকনোলজিটাও mRNA টেকনোলজি। সুতরাং এখানে যদি আপনারা দেখেন আমাদের এই যে ডোজটি যেটি আমরা নির্ধারণ করেছি নিরাপদ ডোজ হিসাবে, সেটি অ্যাপ্রক্সিমেটলি 5 ইউনিট পর্যন্ত রেসপন্স দিয়েছে, আর মডার্নারও সিমিলার ডোজ 5 পর্যন্ত রেসপন্স দিয়েছে। সুতরাং আমাদের যে ভ্যাকসিনটি আমরা প্রয়োগ করেছি তা যেই পরিমাণ ইফেক্টিভলি টাইটার তৈরি করছে সেটি আন্তর্জাতিকভাবে অন্যান্য যেই ভ্যাকসিন এখন ট্রায়াল আছে তাদের সমকক্ষ। এখানে আমরা একটি ডাটা দেখিয়েছি যেখানে এই যে ভ্যাকসিনের প্রয়োগের ফলে অ্যান্টিবডি তৈরি হলো, যে ডাটাটা আমরা মাত্র দেখলাম সেটা কি স্পেসিফিক কিনা, সেজন্য আমরা একটি এক্সপেরিমেন্ট করেছি। এই ডাটাটি কিন্তু অন্য কোনো কোম্পানি এই পর্যন্ত শো করেননি, আমরা এটি করে, এটা ডাইরেক্ট এভিডেন্স। সেখানে আমরা যদি বলি যে এটা একটা কোভিড ভাইরাস, তো তার মাথায় স্পাইক প্রোটিন দেওয়া আছে, যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলে সেই অ্যান্টিবডিটা এখানে বাইন্ড করবে স্পাইকে। যখন বাইন্ড করবে এটা মেশিনে একটা রেসপন্স দিবে, সিগন্যালটা উপরে উঠে যাবে, এবং সেই রেসপন্সটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে সবুজ রেসপন্সটি এখানে যখন প্রয়োগ করা হয়েছে অ্যান্টিবডি এই প্রোটিনের সাথে, যখন এই স্পাইকের সাথে ইন্টারাকশন করেছে মেশিনটা রিড করছে যে এরা বাইন্ড করছে, তার মানে হচ্ছে এটি স্পেসিফিক্যালি এর সাথে ইন্টারাকশন করছে। এইটাকেই যখন আমরা পিউরিফাই করে দেখেছি এটা অনেক বড় রেসপন্স দিচ্ছে।
তো এটি কি স্পেসিফিক কিনা এটি দেখার জন্য আমরা এই স্পাইক প্রোটিনকে দুভাগ করেছি। এই যে স্পাইক প্রোটিনটাকে দেখানো হচ্ছে, এই স্পাইক প্রোটিনকে এর উপরের অংশটাকে আমরা S1 ডোমেন বলি, এটাকে S2 ডোমেন বলি। এই S1 S2 ডোমেনের এগেনস্টে এর অ্যান্টিবডি তৈরি করেছে কিনা সেটি দেখার জন্য আমরা এরকম দুটো প্রোটিনকে এখানে অ্যাড করেছি, এবং যদি অ্যান্টিবডি বাইন্ড করে এখানে এই ডোমেনগুলির ভিতরে, তাহলে আমরা অনুরূপভাবে এখানে রেসপন্স দেখতে পারবো এবং আমরা সেটা দেখছি। অর্থাৎ এই এক্সপেরিমেন্টটি সরাসরি প্রমাণ করছে যে আমাদের যে ভ্যাকসিনেশন, এর ফলে প্রাণীদেহে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটি কিন্তু পুরো স্পাইক প্রোটিনকেই কাভার করছে, S1 এবং S2কে, এবং সেটি স্পেসিফিক। তো এটি একটি সরাসরি প্রমাণ যে টাইটারটি স্পেসিফিকলি কাজ করছে। এখানে আমরা একটা মেকানিজম, একটা সিম্পল ফ্লো চার্ট দেখাচ্ছি যে সেল ব্লাডে যখন আমাদের অ্যান্টিবডি তৈরি করে, এখানে মূলত দুটো পপুলেশন থাকে। উপরের অংশটাকে আমরা সাইটোটক্সিক CD8 সেল বলছি, নিচেরটাকে হেল্পার টি সেল বলছি। তো এখানে হেল্পার টি সেলের দুটো ধরন আছে। একটা হচ্ছে হেল্পার টি সেল 1, যেটা উপরে আমরা দেখছি TH1। এই সেলটি মূলত ভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করে, যেটি IgG2A IgG2B ক্লাসের, এবং এটি IL-2, ইন্টারফেরন গামা, TNF আলফা সহ আরও কিছু সাইটোকাইন নামের কেমিক্যালকে এটা সিক্রেট করে। এখানে IgG2A অ্যান্টিবডি অধিকতর কার্যকরী, এর ভাইরাল ক্লিয়ারেন্স ক্যাপাসিটি অনেক বেশি অন্যান্য IgGর তুলনায়, এবং এটা মোর লেবাইল, অর্থাৎ এটা মানুষের শরীরে কম প্রতিক্রিয়া দেখায়, এর অ্যালার্জেনিক রিয়াকশানটা কম থাকে। এবং আরেকটি সাবটাইপ হচ্ছে TH2 বা হেল্পার সেল 2, এটি নিম্নোক্ত এই IL-4, 5, 6, 9, 13 এই জাতীয় এই সাইটোকাইন সিক্রেট করে, এবং IgG1 এবং IgG3 সাবটাইপ অ্যান্টিবডি তৈরি করে। তো আমরা একটু আগে যেটা বললাম, এই দুটো গ্রুপের ভিতরে একটা ব্যালেন্স থাকতে হবে, না হলে কিন্তু টক্সিসিটি দেখা দিবে, মানুষ মানে রিয়াকশান দেখা দিবে। তবে উপরের যে গ্রুপটি TH1 সেটি অধিকতর নিরাপদ। এই গ্রুপের অ্যান্টিবডি যদি বেশি থাকে, এই গ্রুপের সেল যদি বেশি থাকে, তাহলে আমরা সহজে অ্যান্টিবডি পাবো এবং সেগুলি অধিকতর কার্যকরী অ্যান্টিবডি পাবো। তো আমাদের ডাটায় আমরা দেখি কি হচ্ছে। দেখেন, আমরা যখন IgG, আমি একটু মিস করে ফেলছি, একটু বলা উচিত। এখানে আমরা যদি দেখি, তাহলে IgG2 এর যে মাত্রা আমরা পাবো সেটাকে যদি IgG1 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা সেই অনুপাতটি বুঝতে পারবো কোনটা ভালো হচ্ছে কোনটা। এখানে যদি আমরা দেখি, সেটি আমরা দেখাচ্ছি IgG2A ডিভাইডেড বাই IgG1, তার অনুপাতটি কিন্তু 1 হয়েছে। এটি অসম্ভব ভালো একটি ডেটা, তার কারণ আপনারা এখানে যে মডার্না যে ডাটা সেখানে আপনারা দেখছেন ডান পাশে, সেটি 0.8 এর কাছাকাছি ডাটা দিয়েছে। আর আমাদের ভ্যাকসিনটি রেসপন্সে আমরা IgG2A এবং IgG অনুপাত 1 পেয়েছি। এর ট্রান্সলেশন হলো, আমাদের যে অ্যান্টিবডি তৈরি হয়েছে এটি অধিকতর কার্যকরী হবে ভাইরাল ক্লিয়ারেন্সের জন্য, তার ক্যাপাসিটি অনেক বেশি থাকবে, এবং এটি লেস অ্যালার্জেনিক হওয়ার সম্ভাবনা প্রবল। তো এরপরে আমরা দেখতে চেয়েছি যে IgG2 এবং IgG1 সিক্রেটেড যে সেলগুলি আছে তাদের অনুপাত কতটুকু। এখানে আমরা দেখছি যে IL-2, এখানে যেটি দেখানো হচ্ছে IL-2 এবং TNF আলফা, একটু আগের কার্টুনে আমরা দেখেছি যে এই দুটি হচ্ছে TH1 যেগুলি সেলের মার্কার, অর্থাৎ এরা IgG2A সিক্রেট করে। আমরা এখানে দেখছি যে এদের হার, এই যে সবুজ বারটি দেখাচ্ছে, সেটি কন্ট্রোলের তুলনায় সিগনিফিকেন্টলি বেশি আছে, এবং IL-6 যেটি TH2 মার্কার এবং IgG1 সিক্রেট করে, তার পরিমাণও বেড়েছে, কিন্তু সেটি অপেক্ষাকৃত কম বেড়েছে TH1 সেলের তুলনায়। তো এটিও সরাসরি বলছে যে আমাদের যে অ্যান্টিবডি টাইটার আমরা পাচ্ছি সেটি সঠিক নিরাপদ পপুলেশন থেকে আমরা পাচ্ছি। আমরা ফাইনালি যেটি করেছি সেটি হচ্ছে এই সাব পপুলেশনকে আমরা এক্সাইট করে দেখেছি যে এই সিক্রেশনের পরিমাণটি কেমন, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন IL-2 মার্কার আমরা দেখিয়েছি, সেটি সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে। এটা সরাসরি নির্দেশ করছে যে TH1 ডিপেন্ডেন্ট IgG2A সিক্রেটরি পাথওয়েটা এখানে চালু আছে। IgG2A
যেই সেলগুলি তৈরি করে তাদের অ্যাক্টিভিটি চালু আছে, এবং এটা IgG1-এর সেল। তো এখান থেকেও আমরা একটা জিনিস দেখতে পেলাম যে একটি ব্যালেন্স কিন্তু TH1 বায়াসড রেসপন্স দিচ্ছে, যেটি অসম্ভব ভালো একটি পাওয়া। এটি যখন অ্যানিম্যাল বডিতে কাজ করে সেটি নিরাপদ এবং তার ক্যাপাসিটি অনেক বেশি। তো আমরা এর পরবর্তীতে দেখতে চেয়েছি এই যে আমাদের টাইটার তৈরি হলো, অ্যান্টিবডি তৈরি হলো, সেটা কি আসলেই COVID-19 এই যে ভাইরাসটি আছে তাকে সেলে আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারে কিনা, নিউট্রালাইজ করতে পারে কিনা, সেটি দেখার জন্য আমরা এই যে SARS-CoV-19 এর যে সারফেস প্রোটিন এক্সপ্রেসিং যে জিন, সেটিকে কিন্তু আমরা একটা হিউম্যান অ্যাডেনোভাইরাস তাতে এই জিনটি ট্রান্সফার করি একটা জেনেটিক টেকনোলজির মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এর ফলে এই হিউম্যান অ্যাডেনোভাইরাসটি SARS-CoV-19-এর চেহারা নিয়েছে। তার ভিতরে সেই স্পাইক প্রোটিন তৈরি হয়েছে যেটি COVID-19-এর থাকে, এবং এইটিকে আমরা আরও এক ধাপ পরিবর্তন করেছি যাতে এটির ভিতরে একটি সবুজ ফ্লুরোসেন্স মার্কার প্রোটিন এক্সপ্রেস হয়। তো এই ইঞ্জিনিয়ার হিউম্যান অ্যাডেনোভাইরাসের যে সবুজ রঙটি, এটি আমরা ডিটেক্ট করব। তো সেই ডিটেকশনটা যদি আমরা দেখি, টেকনোলজিটা অনেকটা এরকম। আমরা এই ভাইরাসকে প্রচুর পরিমাণে বাড়িয়ে নিয়েছি, অনেক এখানে বিলিয়ন বিলিয়ন পরিমাণ এই ইঞ্জিনিয়ার ভাইরাস আমরা তৈরি করেছি। তারপরে সেটিকে আমরা এই হিউম্যানের যে রিসেপ্টর H2 সেই সেলে প্রয়োগ করেছি, ফলে আমরা একটি রেসপন্স পাব যখন সবুজ দেখা যাবে। কিন্তু যখন অ্যান্টিবডি দেওয়া হবে, আমাদের যে অ্যানিমেলে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা একে ব্লক করবে এবং সেই রেসপন্সটা কমে যাবে। এটি হচ্ছে এক্সপেরিমেন্টের ডিজাইন। এবং আমরা এখন আমার ডাটা দেখছি, আপনারা এখানে দেখছেন যে যখন আমাদের প্লাসিবো বা কন্ট্রোল, এখানে প্রচুর পরিমাণে সবুজ সেল দেখছি। আমরা একটু আগে যেটা দেখলাম, সবুজ মানে হচ্ছে কোভিড আক্রান্ত সেল। আর আমরা যখন ট্রিটমেন্ট গ্রুপে আসলাম তখন আমরা দেখছি যে সবুজের পরিমাণ কমে গেছে। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমরা মাঝামাঝি পর্যায়ের একটা ইনোভেশন ডাটা এখানে দেখিয়েছি। মূলত এই পাশে যখন আমরা দেখছেন, এখানে দেখছেন যে আমাদের এই সিরামটি কমপ্লিটলি এই ইনফেকশনকে বন্ধ করতে সক্ষম, এবং তার ফার্মাকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক আমরা এখানে দুটো গ্রাফের মাধ্যমে দেখিয়েছি। এরপরে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি এসেছিল সেটি হলো প্রাণী দেহের ভিতরে কি এটা করতে পারে কিনা। আমরা বাইরে করেছি সেলের ভিতরে, কিন্তু প্রাণী দেহে কি এটা করতে পারবে? তো সেই কারণে আমরা এই এক্সপেরিমেন্টে করেছি সিমিলার ধরনের সবুজ প্রোটিন নিয়ে। সেক্ষেত্রে একইভাবে আমরা ভাইরাসকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে নিয়েছি, একটি ডোজ তৈরি করেছি এবং সেটিকে আমরা এই মাউসে প্রয়োগ করেছি। আমরা একটি মাউস দেখতে পাচ্ছি, মাউসের ব্রিদিং লাং দেখতে পাচ্ছি। ভাইরাসটা নাক দিয়ে ঢুকছে এবং ভিতরে বংশ বিস্তার করছে, এর অনেক প্রোটিন তৈরি করতেছে আমরা দেখলাম। তো এটি নর্মাল ক্ষেত্রে হবে, এবং সেটি যদি হয় তাহলে কি হবে, এই প্রাণীটির লাংসটি এখন দেখেন ইনফেকশাস হয়ে গেছে, এটি অনেক ইনফেকশন দেখতে পাচ্ছি আমরা লাংসে, এবং ফাইনালি প্রাণীটি মারা যাবে। এটা হচ্ছে তার মডেল। তো এইভাবেই এটি আক্রমণ করে। এবং তখন কিন্তু আমরা যদি লাংসকে অ্যানালিসিস করি, তার লাংসের ভিতরে আমরা ভাইরাসের এরকম একটা ডাটা দেখতে পাবো। এখন যদি আমরা ইমিউনাইজড মাইস ইউজ করি, অর্থাৎ যাকে এই ভ্যানকোভিড টিকাটি দেওয়া হয়েছে তার ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, সেখানে যখন আমরা এই ভাইরাসটি দেব, ভাইরাসটি ভিতরে গিয়ে অ্যান্টিবডি কিন্তু এই ভাইরাসকে শনাক্ত করবে এবং সেটিকে সে অ্যান্টিবডি এখন কাজ করছে করে এটাকে সরিয়ে দিবে। এর ফলে এই অ্যানিমেলটি স্বাভাবিক থাকবে, তার কোনো অসুখ হবে না। এবং তার ওই সময় যেহেতু তার লাংসে বা বডিতে এই সবুজ ভাইরাসটি নেই, তার রেসপন্স আমরা কম পাবো। আবার যদি ওই আগের মতো করে আমরা যেটি দেখিয়েছি, এই যে S1 এবং S2 প্রোটিনকে যদি আমরা এর সাথে দেই, ফলে অ্যান্টিবডির ক্যাপাসিটি কিছু কমে যাবে এবং এর ফলে তার প্রোটেকশন দেওয়ার ক্ষমতাও কমে যাবে, সুতরাং আমরা সবুজের মান বেশি পাবো। তো এই এক্সপেরিমেন্টটি করে আমরা এখানে সেই ডাটাটি দেখিয়েছি। আমরা এর আগে এখন মডেলটি দেখলাম এবং তার ডাটাটা এখানে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর একটি ডাটা আমরা এখানে দেখছি। এখানে যদি আমরা দেখি, আমরা সেই যে মডেলটা আমরা দেখলাম ঠিক সেরকমভাবে এখানে ইমিউনাইজড মাইসে এর সবুজ ভাইরাসের পরিমাণ কমে গেল এবং
এটা পরিষ্কারভাবে বলছে যে এই যে প্রতিরোধ ব্যবস্থা এই প্রাণীটি গড়ে তুলতে পারছে, এটি কিন্তু বেনকোভিডের জন্যই পারছে। এখানে আমরা ডান পাশে একটি লাংসের ক্রস সেকশনাল স্লাইড দেখছি। এখানে দেখতে পাচ্ছেন যে লাংস, এর ভিতরে ট্রাকিয়ে একটা বাতাস চলাচলের জায়গা এবং এগুলি সব সেল। এই কালো অংশটি অ্যাকচুয়ালি ইনফেক্টেড হয়ে গেছে, এইটা ভাইরাস অলরেডি খেয়ে ফেলছে। এখানে দেখতে পাচ্ছি আমরা সেখানে ভাইরাস ঠিক একই জায়গায় দেখেন ভাইরাসের প্রাদুর্ভাব আছে, এবং অন্যান্য জায়গায় আমরা অনেক এরকম এই যে সবুজ ভাইরাস দেখতে পাচ্ছি, যেটি আমরা এই ছবিতেও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। অথচ যেটি আমাদের ইমিউনাইজ মাইস, সেখানে আমরা এখানে মাত্র 2-3টি সবুজ এই ভাইরাসের স্পট দেখতে পাচ্ছি, যেখানে এই মাত্র 2-3টি সেলেই কিন্তু আছে, এটি ক্রমান্বয়ে চলে যাচ্ছে। তো এটা একটা সরাসরি প্রমাণ যে বেনকোভিড যে আমরা ভ্যাকসিনটি প্রয়োগ করেছি প্রাণীদেহে, সেটি সফলতার সাথে এই SARS-CoV-2 ভাইরাসকে প্রতিহত করতে পারছে। তো এটা কনক্লুসিভ একটা ডেটা। এই পাবলিকেশনটি আমরা এই বায়ো আর্কাইভে করেছি। এটি বায়ো আর্কাইভে আজকে থেকে 4 দিন আগে প্রকাশিত হয়েছে। তো বায়ো আর্কাইভ নিয়ে কিছু না বললেই নয়। অনেকেরই হয়তো একটি আগ্রহ আছে, কেন আমরা বায়ো আর্কাইভে করলাম, কারণ এর পক্ষে বিপক্ষে অনেক রকমের কথা আছে। আমরা কিছু ফ্যাক্ট দেখাবো। এখানে উপরের যে জিনিসটি দেখছি, এই পেপারটি বায়ো আর্কাইভে প্রকাশিত মডার্নার পেপার। আপনারা মডার্নার নাম জানেন, তো এটি মডার্নার পাবলিকেশন। মডার্না এই পাবলিকেশনটি এই বায়ো আর্কাইভে করেছিল। নিচে আমরা দেখছি ফাইজার এবং বায়োএনটেকের। সো বায়োএনটেকের পাবলিকেশন, ফাইজারের পাবলিকেশনটিও তারা কিন্তু বায়ো আর্কাইভে করেছিল, এবং এটি এখন পর্যন্ত কোনো পিয়ার রিভিউ জার্নালে পাবলিশড হয়নি। এরপরে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার, আপনারা খুব পরিচিত, সেটির ডাটা দেখাচ্ছি। সেটাও কিন্তু বায়ো আর্কাইভেই প্রকাশিত হয়েছে প্রথমে, তারপরে এটা রেগুলার জার্নালে আসছে। এটা ইম্পেরিয়াল কলেজ, এটি আরেকটি খুব স্ট্রং ক্যান্ডিডেট ভ্যাকসিনের, সেটিও কিন্তু বায়ো আর্কাইভে এসেছে। সাম্প্রতিককালে বেশি বহুল আলোচিত যে ভ্যাকসিনটি জনসন অ্যান্ড জনসন, সেটিও কিন্তু বায়ো আর্কাইভে এসেছে। তো এখান দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে বায়ো আর্কাইভে অ্যাকচুয়ালি যেগুলি হাই ইম্প্যাক্ট, হাই ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলিকেই কিন্তু এখানে প্রকাশ করা হয়। এটি কারো ফেসবুক নয়, এখানে পাবলিকেশনের জন্য কিছু নিয়ম আছে। এখানে একটি স্ক্রিনিং কমিটি আছে, যারা কোল্ড স্প্রিং হারবারের ল্যাবরেটরিজের মাধ্যমে নিয়োজিত এক্সপার্ট প্যানেল। ওখানে জমা দেয়া হলে ওনারা এটা স্ক্রিন করে সেটা কোয়ালিফাই মনে করলেই কিন্তু এখানে দেন। এখানে বায়ো আর্কাইভে দেওয়ার আরও একটি বড় ব্যাপার আছে, সেটি করার জন্য যথেষ্ট সাহসের দরকার হয়, কারণ আমরা এটি পাবলিকলি উন্মুক্ত করে দিয়েছি সবাই এখানে ক্রিটিসিজম করার জন্য। খুব সুখের বিষয়, এই পর্যন্ত আমরা আন্তর্জাতিক কমিউনিটি থেকে একটিও নেগেটিভ কমেন্ট পাইনি। আমরা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে অনেক ধরনের কথা শুনি, সেগুলি শুধু নিন্দুকের কথা ছাড়া আর কিছুই নয়। ফ্যাক্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমরা এখানে তথ্য উপাত্ত দেখিয়েছি আপনাদের, আশা করি আপনাদের ভুল ভাঙবে। তো আরও একটি বড় ব্যাপার আছে, বায়ো আর্কাইভে কেন সবাই এই কাজটি করেন, এর কারণ হচ্ছে ঘোষণাটি দিয়ে নিজের অস্তিত্বের জানান দেয়া, নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করা। কারণ এটি আমাদের অরিজিনাল টেকনোলজি, যারাই অরিজিনাল টেকনোলজি নিয়ে এসেছেন তারা সবার আগে এটি ঘোষণা দিয়েছেন। কারণ এই ঘোষণাটি দেওয়ার জন্য একটি ওপেন প্ল্যাটফর্ম দরকার। সেটি যদি আমরা একটি স্বীকৃত জার্নালে, যেটি আপনার পিয়ার রিভিউ বলেন, সেটি করতে হয়, তো এখানে কয়েক মাসের দরকার। এই কয়েক মাসের ভিতরে এই কম্পিটিশনে ওই গ্রুপটি হেরে যেতে পারে। আমরা যেমন এখানে যে কাজটি করেছি, এটি অসম্ভব গর্বের ব্যাপার। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমরা দুনিয়ার সকল বিজ্ঞানী, সকল প্রতিষ্ঠানকে হারিয়ে দিয়েছি বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থেকে। কেউ আর G614 দিয়ে কাজ করতে পারে না। এটি আমাদের শুধু বায়োটেকের গর্ব নয়, বায়োটেকের গর্ব, এটি আমাদের সমগ্র দেশবাসীর গর্ব, এটি আমাদের সকল বাংলাদেশিদের গর্ব, সরকারের গর্ব। এই গর্বটা যদি আমরা বায়ো আর্কাইভে করতে না পারতাম, অন্য কেউ এর ভিতরে সেটি করে দিতেন, সেই বায়ো আর্কাইভেই কিন্তু করতেন। তারপরে আমরা সেটিকে নিয়ে কিন্তু আমরা প্রকাশ করতাম, সেটিকে নিয়ে কিন্তু প্রচারণা চালাতাম। তো এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করি আপনাদের ধারণাটি পরিষ্কার হয়েছে। তো আমাদের পেপারটি যে গুরুত্বপূর্ণ, এটি
এই 4 দিনের ভিতরে আপনারা যদি দেখেন, আমরা একটা দেখাচ্ছি, এটা এই অনলাইন আর্কাইভের সবচেয়ে সুবিধা হচ্ছে কি পরিমাণ সায়েন্টিফিক কমিউনিটিতে ডাউনলোড হচ্ছে তার উপর এর একটি স্কোর তৈরি হয়। আমরা এখানে যে স্কোরটি দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন ডান দিকে 69, আপনারা দেখছেন যে 5085 এই কয়টা পাবলিকেশন বায়ো আর্কাইভে জমা হয়েছে 6 উইকসে। নিচে লেখা আছে, আপনারা দেখতে পারেন এখানে উইদিন 6 উইকস। তাহলে এই 6 উইকসের ভিতরে এই 5085টা জার্নাল আর্টিকেল প্রকাশিত হয়েছে, তার ভিতরে আমাদেরটা স্কোর কিন্তু 69, আমরা 69তম। আমরা এটি অসম্ভব একটি গর্বের ব্যাপার, কারণ হচ্ছে অক্সফোর্ডের যে পাবলিকেশন সেটি আছে 3 নম্বরে, তারপরে মডার্নাটি আছে 16 নম্বরে, ফাইজারটি আছে মোস্ট প্রবলি 26 বা 23। আমরা কিন্তু 3 দিন থেকে 4 দিনের ভিতরে আমরা 69 চলে আসছি। সুতরাং সায়েন্টিফিক কমিউনিটির রেসপন্স অসম্ভব রকমের ভালো। তাদের সায়েন্টিফিক রেসপন্স ভালো বলেই কিন্তু এই ডাউনলোডগুলি হচ্ছে এবং সেই স্কোরটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই স্কোরটি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করছি না, এটি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরিজ দ্বারা পরিচালিত সেই বায়ো আর্কাইভের স্কোরবোর্ড থেকেই আসছে। তো এটি খুবই আশাপ্রদ এবং এটি কিন্তু এক ধরনের এন্ডোর্সমেন্ট যে আমাদের যে ব্যানকোভিডের যে ডাটা আমরা প্রেজেন্ট করেছি সেটা সায়েন্টিফিক কমিউনিটির কাছে ভালো লাগছে, তাদের কাছে যুক্তিপূর্ণ মনে হচ্ছে এবং এনকারেজিং মনে হচ্ছে। তো আমরা আমাদের সামারি স্লাইডে চলে এসেছি। 3টা পয়েন্টের সামারি। ব্যানকোভিড ইজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি B614G ভ্যাকসিন এগেইনস্ট SARS-CoV-2. Bencovid is a safe and effective vaccine against SARS-CoV-2. Bencovid is a highly potential vaccine against SARS-CoV-2 for human. এই 3টি যে মূল বক্তব্য আমি এখানে দিয়েছি তার সপক্ষে এতক্ষণ আমি তথ্যপাত্র দেখালাম এবং এখন আমাদের কাজ হচ্ছে আমরা সিআরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি ক্লিনিক্যাল ট্রায়ালটি দ্রুততম সময়ের ভিতরে বাস্তবায়িত করার জন্য।